নমস্কার। আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মালাকার। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প, মালাকার। শারদীয়া পঞ্চমীর সন্ধ্যা। রায়বাবুদের চণ্ডীমণ্ডপ ধোয়া মোছার কাজ প্রায় শেষ হইয়া আসিয়াছে। আর ঘড়া কয়েক জল ঢালিয়া একবার ঝাঁটা বুলাইলেই সম্পূর্ণ পরিষ্কার করা হইয়া যাইবে। ভোলাই কৈবর্ত হাতের নারকেলের ছোবড়াটা ফেলিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। না, একবার তামুক না খেয়ে আর নয় বাবা। রমন গোপও ছোবড়া দিয়া চণ্ডীমণ্ডপের বাঁধানো মেঝে মাজিতেছিল। সে একটা ঢেকুর তুলিয়া বলিল, তাই বটে মায়েরি। ওহ, কণ্ঠায় কণ্ঠায় অম্বল হয়ে গেল। তামুক না খেলে আর হেঁটাবে না। আলুর সম্মুখে হাত দুইখানি ধরিয়া দেখিতে দেখিতে ভোলাই বলিল, এ হে হে হে, একেবারে সাদা ফেঙা স হয়ে গিয়েছে। একদিনেই যেন হাজা ধরে গেল। চুনের দাগ বটে বাবা, উঠতেই চায় না। রমন তামাক সাজিতে বসিয়াছিল। সে বলিল, হ্যাঁ, বিঘেখানেক ধানের জমি ভেসে যেত, যে জল ঢালা হয়েছে। কথাটা সত্য, এবং এই সত্যটা প্রমাণিত করিবার জন্যই যেন ঠাকুরবাড়ির প্রবেশদ্বারে ঠিক এই মুহূর্তটিতেই কে যেন বিরক্তিপূর্ণ কণ্ঠে বলিয়া উঠিল, যা 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 যা, গেল তো। এ যে একেবারে জাওন গাড়া করে তুলেছে রে বাবা, কাদায় কাদায় নন্দোৎসব। ভোলাই উৎসাহিত হইয়া উঠিল। সে বলিল, আসুন মালাকার মশাই, আসুন আসুন, আসুন তো দাদা। জলে জলে জমে গেলাম ভাই, লাগান তো একবার জুত করে। জলসিক্ত উঠানে সন্তর্পণে পা টিপিয়া টিপিয়া প্রবেশ করিল রজনী মালাকার। তাহার পিছনে দুইটা প্রকাণ্ড চ্যাঙারি মাথায় করিয়া দুইজন মজুর। চাঙারি দুইটা সযত্নে কাপড় দিয়া ঢাকা। রজনী চণ্ডীমণ্ডপে প্রবেশ করিয়াই চণ্ডীমণ্ডপের দিকে তাকাইয়া মৃদুকণ্ঠে বলিয়া উঠিল, বাবা বাবা, চণ্ডীমণ্ডপ যে একেবারে ঝলমল করছে রে। চুনকাম হলো বুঝি? ভোলা বলিল, হ্যাঁ দাদা, চুনকাম তো নয়, আমাদের মরণ মরণ। চুনের দাগ মাজতে মাজতে হাতে পায়ে হাজা ধরে গেল। জলে বসে বসে হারুনি ধরেছে। তাই তো বলছি, একবার লাগান তো ভাই। রজনী ফিক করিয়া হাসিয়া বলিল, দাদা আমার রসিক সুজন, নাও নাও, হাত পাতো দেখি। বলি, আছো কজন? সবাই খদ্দের নাকি? 1 2 3 4 5 6 ঋতু, আর আমাকে নিয়ে 7 সমুদ্র। লে বাবা, সমুদ্রের পাদ্য অর্ঘ্য করে সেরেলে। বলিয়া সে কোঁচড় হইতে একটি পুরিয়া বাহির করিয়া খানিকটা গাঁজা ভোলাইয়ের হাতে দিল। পরিমাণ দেখিয়া ভোলাই সানন্দে বলিল, মেলাই মেলাই, এতেই মেলাই হবে মালাকার মশাই। নেন, জুত করে বসুন দেখি, বার করুন আপনার সরঞ্জাম। রজনী সন্তর্পণে চাঙারি দুইটা মজুরদের মাথা হইতে নামাইয়া লইয়া পূজাবেদীর প্রতিমার সম্মুখে রাখিয়া বলিল, ওরে কে আছিস? একজন যা দেখি, বাবুদের বাড়িতে গিয়ে ময়দা মশলা কাঠ নিয়ে আয়, এনে আটা ছড়িয়ে দে।
আর আরেকজন যা তো আমার স্যাঙাতের কাছে, আরে কালী সিং মশাইয়ের কাছে। বলবি মালাকার আসছে, স্যাঙাতের কাছেই খাবে, খান কত পরোটা করতে বলবি। এ রাতে আর বাবুদের বাড়ির ভাত চলবে না বাবা, যা যা। ভোলাই হাসিয়া বলিল, আমাদের মালাকার দাদা আছেন বেশ। বলি স্যাঙাতিনি আছে কেমন আপনার, সে খবর নেন, নইলে যে রাগ করবে স্যাঙাতিনি। ইঙ্গিতটা যথেষ্ট কদর্য। স্যাঙাতিনি অর্থে স্যাঙাত কালী সিংয়ের গৃহকর্ত্রী, একটি নিম্ন জাতীয় স্ত্রীলোক। পশ্চিম দেশীয় ছত্রীর সন্তান কালী সিং বাংলাদেশে আসিয়া এই মেয়েটিকে লইয়া বেশ সপ্রতিভভাবেই সংসার পাতিয়া বসিয়াছে। লোকে বলে, রজনীর এই মিত্রতার সূত্রপাত ওই মিত্রাণীর মোহে। মিত্রটি নিতান্তই গৌণ। লতা হইতে ফুল সংগ্রহ করিতে গেলে লতার অবলম্বন বৃক্ষে যেমন আরোহণ না করিলে চলে না, তেমনি আর কি। রজনী কিন্তু রাগিল না। সে হাসি মুখেই বলিল, চাষা বলতে কত বড় দুটো হাঁ করতে হয় জানিস? হ্যাঁ, ওই হাঁ দিয়েই সব বুদ্ধি তোদের বেরিয়ে যায়, বুঝলি? রোকায় প্রণাম কি সবাইকে চলে রে বাবা? তা চলে না। কই নে, কি করলি দেখি, দে আমাকে দে। ভোলাই বেশ একটু অপ্রতিভ হইয়া পড়িয়াছিল। জাতি তুলিয়া রহস্য করায় রাগও তাহার একটু হইয়াছিল, কিন্তু হাতের ওই সামান্য খানিকটা বস্তুর খাতিরে তাহার আর কিছুই বলিবার উপায় ছিল না। সে নীরবেই হাতের গাঁজাটুকু রজনীর হাতে ঢালিয়া দিল। সরঞ্জামাদি বাহির করিয়া রজনী গাঁজা তৈয়ারি করিয়া বলিল, ওরে কই রে, নে টিকেতে আগুন দে। অতঃপর গঞ্জিকা পর্ব। ছোট কলকেটি হাতের পর হাত ফিরিয়া ঘুরিয়া চলিল। আসরটা নীরব নিস্তব্ধ। প্রত্যেকেই প্রাণপণে টান মারিয়া শ্বাস রুদ্ধ করিয়া ধোঁয়া বুকের মধ্যে আবদ্ধ করিয়া রাখিয়াছে, কথা বলিবার অবসর নাই। কলকেটা নিঃশেষ হইয়া গেলেও কিছুক্ষণ সকলে বোঁদ হইয়া বসিয়া রহিল। বাহ্যলোকের সহিত সম্বন্ধ যেন ধীরে ধীরে চুকিয়া আসিতেছে। কিছুক্ষণ পর নিস্তব্ধতা ভাঙ্গ করিল ওই মজুরটা। সে বলিল, বাবু, আটা হয়ে গিয়েছে গো, লেগে পড়ুন এইবার, শেষ হতে রাত কত হবে ভাবেন একবার। রজনীর চমক ভাঙিল। সে সজাগ হইয়া বলিল, তুমি বেটা আমার পক্ষীরাজ ঘোড়া তো, চোখ বুঝতে বুঝতে 7 সমুন্দর 13 নদী পার হয়ে গিয়েছে আটা এর মধ্যে। ভোলাই অকস্মাৎ রজনীর হাত দুইটি ধরিয়া বলিল, মার্জনা করবেন দাদা। রজনী আশ্চর্য হইয়া বলিল, মার্জনা? কিসের মার্জনা? আগে দাদা, মুখ ফসকে বেরিয়ে গিয়েছে তো। কি রে? ওই যে ঠাট্টা স্যাঙাতিনি নিয়ে। রজনী এবার হা হা করিয়া হাসিয়া উঠিল। তারপর বলিল, ও তার চেয়ে বরং নাট মন্দিরটা মার্জনা শেষ করে ফেলো দাদা। বাড়ি যাও, বৌমা আমার পথ চেয়ে বসে আছে। ভোলাই পরিতৃপ্ত হইয়া গেল। সে অত্যন্ত লজ্জিত হইয়া অপ্রতিভের মতো কেবলই হাসিতে লাগিল। এদিকে রমণগোপ অকারণে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল। সে বলিল, দাঁত মেলে শুধু হাসবি, না কাজ শেষ করে বাড়ি যাবি বলতো?
ভোলা আর বাক্যব্যয় না করিয়া ঘসঘস শব্দে মাজিতে বসিয়া গেল। সঙ্গে সঙ্গে রমণও। জলবাহকেরা হুড় হুড় শব্দে জল ঢালিয়া দিল। রজনীও আসিয়া প্রতিমার সম্মুখে দাঁড়াইয়া হ্যারিকেনটি তুলিয়া ধরিয়া বেশ নিবিষ্ট চিত্তে প্রতিমাখানি একবার দেখিয়া লইল। তারপর চাঙারির কাপড় খুলিয়া বাহির করিল সোনালি, রূপালি, লাল, সবুজ রাংতার আভরণগুলি। একখানা কাপড় মাটির উপর বিছাইয়া তাহার উপর আভরণগুলি থাকে থাকে সাজাইয়া ফেলিয়া আঠার মালসাটা টানিয়া লইয়া আঠা মাখাইতে মাখাইতে গুনগুন করিয়া গান ধরিল। হাতে দিব বাজু বন্ধ, গলাতে সাত নর, চরণে বাজিবে মল ঝমর ঝমর। বাহিরে তখন ছেলেরা দুই একজন করিয়া জমিতে শুরু করিয়াছে। মালাকারের আগমন সংবাদ এই রাত্রেও তাহারা কেমন করিয়া পাইয়া গিয়াছে। মণ্ডপের সিঁড়ির দুই ধারে নটন চৌকিদার কলাগাছ পুঁতিতে বসিয়াছে। সে বলিল, এই এই দেখো, এই কলা গাছের পাতায় যদি হাত দেওয়া না, তবে বুঝতে পারবা। হ্যাঁ, ওসব বাবুদের ছেলে বলে মানব না। একটি ছোট মেয়ে পূজার ঘরের দরজা ধরিয়া দাঁড়াইয়া আপন মনে মৃদুস্বরে বলিতেছিল, ডাকসাজ দাও ও মালাকার, ডাকসাজ দাও না। শুনিয়া শুনিয়া বিরক্ত হইয়া রজনী একসময় প্রচণ্ড একটা ধমক দিয়া বলিল, এই ভাগ এখান থেকে বলছি, ভাগ। বাজার ঘরে ষাটের উপদ্রব রে বাবা, মর কেনে তোরা, মরে যা সব। রাত্রি তখন দ্বিপ্রহর। রজনী বন্ধু কালী সিংয়ের ঘরে আসর জমাইয়া বসিয়াছে। কালী সিং নিজে কি একটা তরকারি করিতেছিল, আর তাহার গৃহকর্ত্রী রজনীর শ্যাঙাতিনী শ্যামা ও আরেকটি মেয়ে রজনীর সম্মুখে বসিয়া কাপড় দেখিতেছে। রজনী মাদুরের উপর খান কয়েক কাপড় লইয়া বসিয়া আছে। রজনী বলিল, এই জর্দা রঙের খানাই তোমাকে ভালো মানাবে মিতেনি। হ্যাঁ, তোমার কালো রঙের উপর খুব খুলবে। শ্যামার রং নিকষের মতো কালো, কিন্তু কালোর মালিন্যকে জয় করিয়া তাহার অপরূপ মুখশ্রী ও দেহ সৌষ্ঠব তাহাকে সুন্দর একটি স্মৃতে মণ্ডিত করিয়া তুলিয়াছে। শ্যাম কাপড়খানা ভাঁজ খুলিয়া গায়ে জড়াইয়া হাসিতে হাসিতে অপর মেয়েটিকে বলিল, কেমন লাগছে ভাই, বল। অপর মেয়েটির রং ফর্সা। সে শ্যামার বান্ধবী, শুধু শ্যামার নয়, রজনীরও বান্ধবী। সে যেন একটু বিস্ময়ের সহিতই বলিল, হ্যাঁ ভাই, খুব ভালো লাগছে তোকে, মালাকারের চোখ আছে ভাই। রজনী হাসিয়া একখানা নীলাম্বরী সেই মেয়েটির কোলের উপর ফেলিয়া দিয়া বলিল, এই দেখ, এইবার তোকে কেমন লাগে দেখ। কালী সিং তরকারিটা নামাইয়া ফেলিয়া বলিল, তা এবার কখানা কাপড় বেশি লাগলো মিতা? রজনী হাসিয়া বলিল, বেশি বাড়ে নাই, এবার 3খানা বেড়েছে। অর্থাৎ এবার নূতন বান্ধবী 3টি বাড়িয়াছে। কালী সিং হাসিল। নীরবে হাসিতে হাসিতেই সে পরোটা তরকারি 2টি পাত্রে সাজাইয়া বলিল, ওটা শেষ করে ফেলো। রজনী বিনা বাক্য ব্যয়ে মদের বোতল ও একটা নারিকেলের মালা তক্তপোষের আড়াল হইতে বাহির করিয়া বসিল। কালী সিং শ্যামাকে বলিল, এই তোরা যা, খাইয়েলে, সব দিয়ে দিয়েছি ও ঘরে, যা।
একখানা মাছ ভাজা মুখে পুরিয়াই রজনী মুখ বিকৃত করিয়া পড়িল। আরে বাপরে, কি হলো? কাঁটা লাগলো? যে মিহি কাঁটা, নেহাত কচি মাছ। কালী সিং আক্ষেপ করিয়া বলিল, আরে ভাই, পাকা মাছই যে দেশে নাই, মিলছে না। এ কি দেশ রে ভাই? রজনী মুখের কাঁটাটা আঙুল দিয়া ছাড়াইয়া ফেলিয়া বলিল, আহা, একটা মাছ যে জানলে নিয়েই আসতাম। তোমার পুকুরে বড়া মাছ আছে নাকি? হঠাৎ রজনীর অভিমান হইয়া গেল। সে বলিল, না, তোমার বাড়ি আর আমি আসবো না ভাই মিতে, এই শেষ। কালী সিং সন্ত্রস্ত হইয়া কহিল, কাহে ভাই, কি দোষ আমার হইল মিতা? আজ পর্যন্ত তুমি আমার বাড়ি একবার গিয়েছ? বলো, ওই কারণ ছুঁয়ে বলো, গিয়েছ? কালী সিং সাগ্রহে তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল, আরে যাব যাব, জরুর যাব। তুমি সাদেবি করো, জরুর যাব। রক্তবর্ণ চক্ষু দুইটা বিস্ফারিত করিয়া রজনী বলিল, শাদি, বিয়ে? তারপরেই সে অকস্মাৎ হি হি করিয়া হাসিয়া আকুল হইয়া মাটিতে গড়াইয়া পড়িল। কালী সিং গম্ভীর মুখে আবার তাহার হাত ধরিয়া পড়িল, হাসিও না মিতে, আমি বলছি তুমি শাদি করো। ইসমে সুখ নাই ভাই মিতা, সুখ নাই। রজনীর কিন্তু হাসি থামিল না। কালী সিংয়ের আবেগ তখনও শেষ হয় নাই। সে আবার বলিল, আমার কথার জবাব দাও তুমি, না তো আমি আর কারণ ছোঁবে না। রজনী গম্ভীর হইয়া পড়িল, বলো। আচ্ছা, কত রোজগার করো তুমি? বলো ভাই, সাচ বাত বলো। ও, তা তোমার ধরো। ভ্রু কুঞ্চিত করিয়া মনে মনে হিসাব করিয়া রজনী বলিল, তা 300 টাকা হবে। তা খুব। আতশবাজি, ডাকসাজ, তা দুয়ে বরং বেশি হবে তো কম নয়। তোমার জমি কত ছিল ভাই? এবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রজনী বলিল, তা ছিল তো ভালোই, বিঘে 25 ছিল। জমিদারি সব নিলেম করিয়ে নিলে। তা তুমি তো একা লোক, এই রোজগার, তা কেন ভাই খাজনা তুমি দিলে না বলো? রজনী কিছুক্ষণ চুপ করিয়া রহিল। তারপর সহসা উঠিয়া পড়িল, আমি চললাম মিতে। আরে সে কি, কাহা যাবে ভাই? হ্যাঁ, না, ওসব বেড়র বেড়র আমার আর ভালো লাগে না। বলিয়া সে অস্বাভাবিক চিৎকার করিয়া উঠিল, নেহি মাংতা হ্যায়, এমন মিতে নেহি মাংতা হ্যায়। সে চিৎকার শুনিয়া পাশের ঘর হইতে শ্যামাও তাহার সঙ্গিনী ব্যস্ত ত্রস্ত হইয়া দুয়ারের সম্মুখে আসিয়া দাঁড়াইল। কালী সিং অপ্রতিভ এবং লজ্জিত হইয়া বসিয়া রহিল। শ্যামা বলিল, আরে বসো বসো, রাগ হলো কেন মিতে? রজনী একটা চরম অন্যায়ের প্রতিবাদ করার ভঙ্গিতে দর্পিত কণ্ঠে কহিল, দেখো দেখি, আমার কাছে হিসেব চাইছে।
বলে কিনা বিয়ে করো। হ্যাঁ? কালী সিং অত্যন্ত বিনয়ের সহিত কহিল, আমার দোষ হইয়াছে মিতা, হ্যাঁ আমার দোষ হইয়াছে, মাফ করো ভাই মিতা। শ্যামার সঙ্গিনী এবার কহিল, আরে বসো বসো, বন্ধু লোকের কথায় রাগ করে না, বসো। রজনী দর্পের সহিত বলিল, আমার খরচ, বছরে কত কাপড় লাগে, দেবো সে আমার খুশি। কালী সিং সুরাপূর্ণ পাত্র আগাইয়া ধরিয়া বলিল, লেও লেও পিও পিও। পাত্রটা হাতে লইয়া রজনী আবার আরম্ভ করিল, কাপড় না কাপড়, 5 শিকেখানা সে নয় বাবা, হিসেব করে কিনতে হয় কাকে কোন রঙের কাপড় দিতে হবে। 2.5 টাকা 3 টাকা। বাধা দিয়া শ্যামা বলিল, না সে বলতেই হবে, তোমার মতো পছন্দ কারুর নাই। রজনীর মনের উত্তাপ মুহূর্তে শীতল হইয়া গেল। অনিয়ম, উচ্ছৃঙ্খলতা ও স্বেচ্ছাচারের উন্মত্ত আনন্দের আস্বাদ রজনী যে কেমন করিয়া পাইয়াছিল তাহার নির্দিষ্ট কোনো ইতিকথা নাই, তবে সে পাইয়াছিল। দেশে একটা কথা প্রচলিত আছে, কারিগরের পাত 50 ব্যঞ্জন আছে, নাই কেবল ভাত। অর্থাৎ 50 ব্যঞ্জনেই তাহার সর্বস্ব ব্যয়িত হইয়া গিয়া অন্যের বেলাতেই অভাব ঘটিয়া যায়। অপব্যয়টা তাহাদের স্বভাবসিদ্ধ ধর্ম। রজনীরাও বংশানুক্রমে ডাকসাজ ও আতশবাজির কারিগর। এ উচ্ছৃঙ্খলতাটাও বংশানুক্রমিক। নিয়মের সূত্র ধরিয়া কল্পনা করা ইতিহাস নয়, ইতিহাস বিশ্লেষণ করিয়াই নিয়মের সূত্রটা লোকে উপলব্ধি করিয়াছে। রজনীর পিতামহ পিতা সকলেই ছিল নেশায় এবং নারীতে আসক্ত, রজনীরও তাই। তাহার উপর নিতান্ত অল্প বয়সে পিতৃমাতৃহীন হইয়া অবাধ জীবনে সে এই ধারাতেই চলিয়াছে। সে বিবাহ করে নাই, সে প্রবৃত্তিও নাই। উপার্জন আছে কিন্তু সঞ্চয় নাই। পৈতৃক সম্পত্তিগুলিও একে একে নামমাত্র ঋণ বা খাজনার বাকির দায়ে নিঃশেষিত হইতে বসিয়াছে। কিন্তু রজনীর তাহাতে ভ্রূক্ষেপ নাই। হাতে অর্থ আসিলেই উন্মত্ত অভিসারে বাহির হইয়া পড়ে। তারপর সে অর্থ নিঃশেষিত করিয়া নিঃসম্বল হইয়া ফিরিয়া আবার সে কাজে লাগে। তবে কাজ তাহার খুব ভালো। তাহার হাতের ডাকসাজের মতো এমন ডাকসাজ কাহারও হাতে বাহির হয় নাই। আতশবাজিতেও সে অপরাজেয়। তাহার ফানুস আজও জ্বলিয়া যাইতে কেহ দেখে নাই। রাত্রির আকাশের অনন্ত অন্ধকারের মধ্যে সেগুলি মিলাইয়া যায়। হাওই বাজির আকাশ কুসুমের রং এত বিচিত্র কাহারও হয় না। রজনী অহংকার করিয়া বলে, হাত আর চোখ, এ থাকতে কারো তোয়াক্কা করি না, মাভই। কিন্তু অকস্মাৎ রজনীর সে দম্ভ একদা চূর্ণ হইয়া গেল। হাত চোখ এমনকি সমস্ত দেহ সুস্থ নিরোগ থাকা সত্ত্বেও তাহার ব্যবসা উপার্জন সব বন্ধ হইয়া গেল। স্বরাজ স্বরাজ করিয়া সমস্ত দেশটা যেন পাগল হইয়া উঠিল। ছেলেরা দলে দলে জেলে যাইতেছে, পুলিশ আসিয়া ঘরবাড়ি তছনছ করিয়া দেয়। ছেলেদের মাথা ফাটিয়া রক্ত পড়ে, তবু তাহারা বন্দে মাতরম বলিতে ছাড়ে না। শুধু বন্দে মাতরমই নয়, আরও কত বলে, রজনী সে বুঝিতে পারে না। রজনীর রক্ত টকবক করিয়া ফুটিয়া ওঠে, মন উত্তেজনায় সহানুভূতিতে ভরিয়া ওঠে। কিন্তু সহসা সে একদিন উপলব্ধি করিল, এই সমস্তের ফলে সর্বনাশ হইয়া গেছে তাহারই। ভাদ্র মাসে শারদীয়া পূজার ডাকসাজ এবং আতশবাজির বায়না আনিতে
রামনগরের বাবুদের বাড়িতে গিয়া শুনিল এবার আর বায়না হইবে না। ডাক সাজ আতশবাজি দুই বন্ধ। বাবু বলিলেন, বুঝলে রজনী, ওসব বিলেতির আংটা চুমকির কাজ আর চলবে না। হ্যাঁ, আমরা তাই ভাবছি খদ্দর দিয়ে প্রতিমা সাজাবো, ও আতশবাজিও চলবে না। শুনিয়া রজনী যেন আকাশ হইতে পড়িল। তারপর একে একে সে সমস্ত খরিদ্দারের বাড়ি হইতে ওই একই জবাব লইয়া বাড়ি আসিয়া একেবারে হতাশায় যেন ভাঙিয়া পড়িল। বৈশাখ হইতে ভাদ্র পর্যন্ত দোকানে ধার জমিয়া আছে। এই আশ্বিনের কাজ শেষ করিয়া সে সমস্ত শোধ করিতে হইবে। তাহার পর ভবিষ্যৎ। তাহার চরিত্রে চিন্তা করার অভ্যাস তো নাই, কিন্তু আজ এই আকস্মিক দুশ্চিন্তায় সে যেন পাগল হইয়া উঠিল। বারবার সে এই আন্দোলনকে অভিসম্পাত দিল। হাতের তীক্ষ্ণ ধার ছুরিটা লইয়া আপন মনেই এক টুকরা শোলা বিনা কারণে চাঁচিয়া ছুড়িয়া কাটিয়া ফেলিতেছিল, আর ভাবিতেছিল ওই কথা। থাকিতে থাকিতে সহসা চোখ দুইটা তাহার প্রদীপ্ত হইয়া উঠিল। এ কি? বাহ, এ যে শুধু শোলা হইতেই সুন্দর একখানি আবরণ গড়িয়া উঠিয়াছে। দেখিতে তো রাংতা মোড়া সাজ হইতেও খারাপ লাগে না। হাতির দাঁতের গহনার মতো সুন্দর শুভ্র। ইহাকে যদি আরো ভালো করিয়া পালিশ করা যায় তবে তো চমৎকার হয়। কল্পনা নেত্রে আপাদমস্তক শুভ্র আবরণে সজ্জিত একখানি দশভুজা প্রতিমা ভাসিয়া উঠিল। দেশি বিদেশি কাপড়ের পরিবর্তে দেশি খদ্দর। চমৎকার। শিল্পীর দৃষ্টি লইয়া সেই কল্পনার প্রতিমাখানির বারবার সে বিশ্লেষণ করিয়া দেখিল। তাহার মনে হইল এমন সুন্দর মূর্তি কখনো সে দেখে নাই, কেহ দেখে নাই। লাল নীল খদ্দরের প্রান্তে সাদা শোলার পাড়, সর্বাঙ্গে শুভ্র আলোর মতো আভরণ। রজনী লাফ দিয়া উঠিয়া পড়িল। পরদিন প্রাতঃকালেই সে আবার রামনগরে আসিয়া বাবুকে প্রণাম করিয়া দাঁড়াইল। ভ্রু কুঞ্চিত করিয়া বাবু বলিলেন, আবার কি হলো রজনী? রজনী হাত জোড়ো করিয়া বলিল, হুজুর, দেশি ডাক সাজিয়ে আমি প্রতিমা সাজিয়ে দেব হুজুর। পছন্দ না হয় আমি দাম নেব না, সঙ্গে সঙ্গে খুলে দেব। হ্যাঁ। তাহার মুখের দিকে চাহিয়া বাবু বলিলেন, ঠিক বুঝতে পারলাম না তোমার কথা। দেশি ডাক সাজ কি করে হবে? হুজুর, শুধু শোলার কাজ হুজুর। হ্যাঁ, হাতির দাঁতের মতো সাদা সাজ। এই দেখুন না। বলিয়া শেষেই আবরণের নমুনাটি বাবুর সম্মুখে ধরিল। ঘুরাইয়া ফিরাইয়া দেখিয়া বাবু বলিলেন, দেখে তো বেশ ভালোই লাগছে। তাই বলছিলাম হুজুর, দেশি কাজই একটা হোক, আপনি পরখ করে দেখুন। অনেকক্ষণ চিন্তা করিয়া বাবু বলিলেন, তা বেশ, তবে হ্যাঁ, তুমি যে কথা বলেছ সেই কথাই রইল। আগে আমি কাজ দেখব, পছন্দ না হলে খুলে ফেলে দেব। কেমন? তবে পছন্দ যদি হয় দাম তো পাবেই, বকশিসও পাবে। বায়না কিন্তু এক পয়সাও পাবে না। রজনী উৎসাহ ভরে বলিল, তাই হবে হুজুর, কিন্তু বলছিলাম ওই কথা একখানা চিঠিতে লিখে দেন হুজুর, তাহলে ওই দেখিয়ে ওই শর্তেই আমি অন্য বাড়িতে সাজ দেওয়ার কথা কয়ে আসব। শুনিয়া বাবু আপত্তি করিলেন না, সানন্দেই পত্র লিখিয়া পড়িলেন, আর শোনো,
পঞ্চমীর দিন এলে এবার কিন্তু হবে না। আমার চতুর্থীর দিন প্রতিমা সাজানো শেষ করতে হবে, কারণ পছন্দ না হলে তো অন্য রকম প্রতিমা সাজাবো আমরা। কেমন? রজনী সানন্দে সম্মতি দিয়া পত্র লইয়া গ্রাম গ্রামান্তরে পূজাবাড়ির সাজ সরবরাহের বরাত লইতে বাহির হইল। ফিরিল সে আশাতীত আনন্দ লইয়া। এবার কাজ পাইয়াছে অনেক বেশি, কিন্তু শর্ত ওই। বাড়িতে আসিয়া আনন্দের প্রথম উচ্ছ্বাসটা কাটিয়া যাইবা মাত্র সে মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। সে করিয়াছে কি? বরাত তো লইয়াছে, কিন্তু বায়না যে 1 পয়সাও পায় নাই। 150-200 টাকার কাজ করিতে অন্ততপক্ষে 25-30 টাকার জিনিস চাই, না আরও বেশি। রঙিন কাপড়ই যে চাই অনেকটা। কাপড় না হয় দোকানে ধারে মিলিবে, কারণ কাপড়ের দোকানের একজন সে মোটা খরিদ্দার। দোকানি তাহাকে কাপড় ছাড়িয়া দিতে আপত্তি করিবে না, কিন্তু শোলা এবং অন্য জিনিসগুলির কি হইবে? সম্মুখেই শ্রীপুরে নাগপঞ্চমীর মেলা। শোলার আমদানি ওইখানেই। শোলার টাকার জন্য সে ব্যাকুল হইয়া উঠিল। সহসা আজ তাহার মনে হইল, ঘরে মা ভগ্নী কি স্ত্রী থাকিলে আজ তাহাকে ভাবিতে হইত না। গায়ের গহনা তাহারা হাসি মুখেই খুলিয়া দিত। অবশেষে অনেক চিন্তা করিয়া সে মিতা কালী সিংয়ের কাছে আসিয়া সমস্ত বলিয়া বসিল। পরে বলিল, ভাই মিতে, 30টি টাকা তোমাকে ধার দিতেই হবে। এই পুজোতেই তোমাকে শোধ দেব। কালী সিং বিনা আপত্তিতে টাকা কয়টি তাহার হাতে দিয়া বলিল, দেখো ভাই মিতে, আমি দিলাম তোমাকে চুপসে, তুমি দিবে আমাকে চুপসে। কাইকো বলিও না মিতে, শ্যামাকে ভি বলিও না, কেমন? রজনী হাসিয়া পড়িল, কেন, কেড়ে নেবে নাকি? আরে জরুর লিবে ভাই, জরুর লিবে। আর যদি জানে ভাই টাকা আমি লুকায় রাখি, তবে কিনো জানে ভাই, এক রোজ খুন করিয়ে দিবে। হ্যাঁ। সে কি বলো কি মিতে? হ্যাঁ ভাই, ঠিক বলি। তোমার কারবার ই লোকের সাথ 2-4 রোজকে। তুমি জানো না ও জাতি এমন আছে। হ্যাঁ। ও তা ছেড়ে দাও না কেন? আরে ঝাঁটা মেরে দূর করো। পারি না মিতা, পারি না। কালী সিং একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। রজনী গৌরব ভরে বলিল, দেখো ভাই, আমার তাহলে বাহাদুরি আছে বলো? ধরি মাছ না ছুঁই পানি। কালী সিং চুপ করিয়া তাহার সম্মুখের রাস্তাটার দিকে চাহিয়া রহিল, কোনো উত্তর দিল না। মেলাতে আসিয়া সে একটি একটি করিয়া বাছিয়া আপনার মনোমতো শোলা দিয়া প্রকাণ্ড একটা আঁটি বাঁধিয়া ফেলিল। শোলা এবার বিক্রি নাই বলিলেই চলে, কাজেই দোকানদারও আর আপত্তি করিল না। দামদর শেষ করিয়া সে 2টা টাকা বায়না দিয়া বলিল, তাহলে আমার মাল আঁটি মাথায় রইল ভাই দোকানে, কাল সকালে বাকি মিটিয়ে নিয়ে যাব। এখনো অনেক জিনিস কিনিতে বাকি, সেগুলি কিনিতে হইবে। রং, মিহি সুতা, গোটা 2-1 ধারালো ছুরি কাঁচি। মনে মনে বাকি জিনিসগুলির হিসাব করিতে করিতেই সে বাহির হইয়া পড়িল। 2 পাশে সারি সারি দোকান, পথে আনন্দোত্তম জনতা, হাসি, চিৎকার, কলরব। রজনী সেই জনতার মধ্যে মিশিয়া গেল।
তারপর এক স্থানে দেখিল জুয়ার আড্ডা। জুয়ার আসর ঘিরিয়া লোকের কি ভিড়। খেলাটা রজনীর দেখিতে ভালো লাগে। রজনী সেই ভিড়ের মধ্যে ঠেলিয়া ঢুকিয়া গেল। দেখিল বলিহারি বলিহারি লোকটা খেলোয়াড় বটে। হাতখানা জুয়ার ঘুঁটি লইয়া খেলিতেছে, যেন কেউটের লেজের মতো ক্ষিপ্র বঙ্কিম গতিতে। একটা ঘর মারিয়া বারবার চলিয়াছে। ঘরটা বাঁধিয়া একজন দানের পর দান ধরিয়া চলিয়াছে। অকস্মাৎ একটা তীব্র গন্ধে রজনীর নাসারন্ধ্র ভরিয়া গেল, মদের গন্ধ। মুহূর্তে রজনীর বুকের মধ্যে একটা অদম্য তৃষ্ণা জাগিয়া উঠিল। সে ভিড় ঠেলিয়া বাহিরে আসিয়া এক বিচিত্র অনুসন্ধানের দৃষ্টিতে চারিদিকে চাহিয়া খুঁজিতে আরম্ভ করিল। এসবের গোপন পথঘাট রজনীর অবিদিত নয়। সে কিছুক্ষণ লক্ষ্য করিয়া একটা মাংস ডিম পরোটার দোকানে গিয়া প্রবেশ করিল। হুকুম করিল, গরম শরবত দেবেন তো একটা। দোকানদার তাহার মুখের দিকে চাহিয়া তাহাকে দেখিয়া লইয়া বলিল, ডবল দাম কিন্তু। রজনী হাসিয়া বলিল, নাম জানি আর দাম জানি নে, সে জানি জানি। দোকানি একটা পর্দা ঘেরা ঘর দেখাইয়া দিয়া বলিল, তা বসুন গিয়ে। খাওয়ার কি দেব? পর্দাটা ঠেলিয়া প্রবেশ করিতে করিতে রজনী বলিল, পোয়াখানেক মাংস আর দুটো ডিম, ব্যাস। দোকান হইতে যখন সে বাহির হইল তখন সমস্ত মেলাটা আলোয় আলোময় হইয়া গিয়াছে। রজনীর মনে হইল সব যেন হাসিতেছে, সমস্ত কিছু হইতে দীপ্তি যেন ঠিকরাইয়া পড়িতেছে। সে আগাইয়া চলিল। দুই ধারে দোকানের পর দোকান চলিয়াছে। আলোকোজ্জ্বল পণ্য সম্ভার যেন সব ভাসিয়া চলিয়াছে। সহসা রজনীর দৃষ্টি পীড়িত হইয়া উঠিল। মেয়েটি দেখিতে সুশ্রী, কিন্তু বেমানান বেশভূষায় কি বিশ্রী না লাগিতেছে। রজনী দৃষ্টি ফিরাইল। পাশের মেয়েটা কদর্য দেখিতে। তারপর ও মেয়েটিও তাই। তাহার পাশের মেয়েটির রুচি মন্দ নয়, বেশ মানানসই বেশভূষাই সে করিয়াছে। কখন সে ঘুরিতে ঘুরিতে মেলার রূপোপজীবিনীদের মধ্যে আসিয়া পড়িয়াছে। রূপ ও সজ্জার কদর্যতা রজনীর ভালো লাগিল না। সে ফিরিল। সহসা কি খেয়াল হইল, সে প্রথম মেয়েটির নিকটে আসিয়া বলিল, ওই বেগুনি রঙের কাপড়টা ছাড়ো গে, বিশ্রী লাগছে দেখতে। একটা চাঁপা ফুল রঙের। মেয়েটা ভুরো ভঙ্গি করিয়া বলিল, বলো কি নাগর, তা দাও না একখানা কিনে, দিয়ে দেখো না কেমন লাগে। পাশের মেয়েগুলি ও সম্মুখের জনতা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। রজনীর মাথার ভিতরটা টনটন করিয়া উঠিল। একটা দর্পিত ভঙ্গিতে মেয়েটির মুখের দিকে চাহিয়া হন হন শব্দে সেইখান হইতে চলিয়া গেল। আধ ঘণ্টা পরেই সে আবার ফিরিল। তাহার কাঁধে একটা বোঁচকা। অল্পক্ষণ পরেই রূপোপজীবিনীর পল্লীটা মুখর হইয়া উঠিল। তাহারা গোল হইয়া বসিয়া রজনীর গুণগান আরম্ভ করিল। সকলের হাতে একখানা করিয়া রঙিন শাড়ি, আর সেই মেয়েটি চাঁপা ফুলের রঙের কাপড় পরিয়া রজনীর হাতখানি ধরিয়া বসিয়া আছে। আর মধ্যস্থলে রজনী বসিয়া মৃদু মৃদু হাসিতেছে। আলোগুলি নিভিতেছিল। প্রভাত হইয়া আসিয়াছে। গত রাত্রের উৎসব আয়োজনের অবশেষ আবর্জনা হইয়া সমস্ত মেলাটাকে কদর্য করিয়া তুলিয়াছে। উচ্ছিষ্টে আবর্জনায়
পথঘাট পরিপূর্ণ। একটা বাসি দুর্গন্ধে পেটের ভিতর মোচড় দিয়া ওঠে। ভাদ্রের সজল বাতাসে মানুষের গায়ে শীত ধরিয়া উঠিতেছে। শীতে কাঁপিতে কাঁপিতে রজনী উঠিয়া বসিল। একটা গাছতলায় সে শুইয়া আছে। সমস্ত কাপড় চোপড় কাদায় জলে কালো এবং ভারী হইয়া উঠিয়াছে। গালে হাত দিয়া সে চুপ করিয়া বসিয়া রহিল। ধীরে ধীরে সব তাহার মনে হইল। একবার কোমরের গেঁজেটা পরীক্ষা করিয়া দেখিল, গেঁজেটা আছে কিন্তু শূন্য। কঠিন গোলাকার বস্তু একটিও হাতে ঠেকিল না। এখন উপায়? শূন্য দৃষ্টিতে সে সম্মুখের দিকে চাহিয়া রহিল। এখনো মাথা ঘুরিতেছে, পেটে অসহ্য ক্ষুধা। সমস্ত অগ্রাহ্য করিয়া সে ভাবিতেছিল, এখন উপায় কি হইবে? বাড়ি ফিরিয়া যাওয়াই ভালো। কিন্তু তারপর আর টাকা কোথায় মিলিবে? শোলা শহরে গেলেও মিলিবে, কিন্তু টাকা? এই মেলা হইতে কোনো দিকে চড়িয়া গেলে হয় না? মানে যে কোনো দিকে। কতক্ষণ পর তীব্র রৌদ্রে শরীর তাহার জ্বালা করিয়া উঠিল। পরিষ্কার ভাদ্রের আকাশে সূর্য যেন আজ জ্বলিতেছে। রজনী উঠিয়া দাঁড়াইল। পথ আবার লোকজনে ভরিয়া উঠিয়াছে। দলে দলে ছেলে মেয়ে মনসাতলায় পূজা দিতে চলিয়াছে। একটা পথের বাঁকে চলন্ত জনস্রোত অত্যন্ত মন্থর। পথের সংকীর্ণতা হেতু ভিড় অসম্ভব। সম্মুখেই দেখিল একদল পূজার্থিনী স্ত্রীলোক, আর সঙ্গে ছোট ছোট কয়েকটি ছেলে মেয়ে। সহসা রজনীর চোখ অস্বাভাবিক হইয়া উঠিল। দাঁতে দাঁতে আপনা আপনি যেন মৃদু ঘর্ষণ করিয়া উঠিল। কোলের কাছেই একটি ছোট মেয়ে, গলায় একগাছি সোনার বিছে হার। হাতের আঙুলে আঙুলে সে সজোরে ঘষিতে আরম্ভ করিল। বাঁকটা ঘুরিয়াই দুইটা পথ। রজনী চট করিয়া একটা পথে ঘুরিয়া গেল। পিছনে শিশু কণ্ঠের একটা আর্তস্বর সমস্ত উন্মত্ত কলরবকে ছাপাইয়া ধ্বনিত হইয়া উঠিল, মা গো, আমার হার, আমার হার। পথের পর পথ ফিরিয়া রজনী মেলার প্রান্তে নির্জন স্থানে আসিয়া একটা গাছতলায় হাঁপাইতে লাগিল। সর্বাঙ্গ তাহার থরথর করিয়া কাঁপিতেছে। বুকের ভিতর একটা সীমাহীন অসহ্য যন্ত্রণা। চতুর্থীর দিন সে প্রতিমা সাজাইতে বসিল। বাবু নিজে আসিয়া সম্মুখে চেয়ার লইয়া বসিলেন। আপাদমস্তক অমল ধবল আভরণের দীপ্তিতে প্রতিমা যেন হাসিয়া উঠিল। মাথায় শুভ্র মুকুটের উপর একটি করিয়া নীলকণ্ঠ পাখির নীল পালক। কাঁধ হইতে প্রতিমার চরণ স্পর্শ করিয়া শরতের সাদা মেঘের মতো আঁচলা, কোটিতট হইতে লাল খদ্দর কাপড়ের প্রান্তদেশে রূপার পাড়ের মতো সাদা পাড়, জমির মধ্যেও ফুল, সমস্ত কারুকার্যের সমন্বয়ে রচিত আভরণ ও সজ্জায় প্রতিমার রূপ যেন ঝলমল করিয়া উঠিল। বাহিরে ছেলের দল মুগ্ধ বিস্ময়ে প্রতিমার সজ্জা দেখিতেছিল। কয়টি ছোট ছেলে ডাক চুরির চেষ্টায় ঘুরঘুর করিতেছে। একটি ছোট মেয়ে দরজার আড়ালে দাঁড়াইয়া দেখিতে দেখিতে কাতর অনুনয়ে বলিতেছিল, ডাক দাও মালাকার, ওই এমনি হার দাও। বাবু ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন, এ হে 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 করলে কি? হ্যাঁ, তোমার হাত কাঁপছে কেন হে? মেয়েটি তখনও বলিতেছে, হার দাও মালাকার, ও মালাকার, হার দাও। শেষ পর্যন্ত বাবু পরম পরিতুষ্ট হইলেন। বলিলেন,
বুঝলে রজনী, তোমার কথা আমি খবরের কাগজে লিখব। হ্যাঁ, প্রতিমার ফটো তুলে সাজের নমুনা আমি ছাপিয়ে দেব। তুমি যে একজন উঁচুদরের কারিগর, যাকে বলে শিল্পী। অন্যবার রজনী 15 টাকা বিদায় পাইত, আর এবার বাবু তাহার হাতে 25 টাকার নোট তুলিয়া দিলেন। সমস্ত প্রতিমা শেষ করিয়া কালী সিংয়ের ঘরে আসিয়া রজনী তাহার টাকা কয়টি গণিয়া দিল। কালী সিং বলিল, ভাই মিতা, শ্যামা ভারী রাগ করিয়েছে। হ্যাঁ। রজনী জিজ্ঞাসু দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিল। কালী সিং বলিল, ও রোজ তুমি ওখানে আইলে ভাই, এখানে আইলে না। তোমার বন্ধু লোক বি আসিয়েছিল। রজনী উত্তর দিবার পূর্বেই শ্যামাই আসিয়া উপস্থিত হইল। বলিল, কি গো মিতে, ভুলে গেলে নাকি? রজনী ম্লান হাসি হাসিয়া বলিল, তাই কি ভুলতে পারি? তবে সেদিন এলে না, এখনো কাপড় পেলাম না আমরা। ও, কাপড় এবার আর পারলাম না মিতেনি, ও আর পারব না বলিয়া সে হাত জোড়ো করিল। শ্যামা বলিল, ও বটে, তামাশা হচ্ছে বুঝি? কই দেখি তোমার বোঁচকা দেখি। শ্যামাই নিজে বোঁচকাটা টানিয়া লইয়া খুলিয়া ফেলিল। সবিস্ময়ে বলিল, ও মা, এ কি? এ যে সব ছোট ছোট ছেলে মেয়েদের জামা, এ কি হবে? রজনী হাসিয়া পড়িল, এবার থেকে মামনি খুকুমণিদের সাজাবো মিতেনি। তোমাদের তো অনেক দিন সাজালাম, তাই। বলিয়া সে বিচিত্র বর্ণের ঝলমলে ছোট ছোট জামাগুলি বহুমূল্য বস্তুর মতো সযত্নে গুছাইয়া তুলিতে আরম্ভ করিল। আজ তাহলে এই পর্যন্ত। এতক্ষণ আপনারা শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা মালাকার গল্পটি। ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবার দেখা হবে ঠিক এমনি গল্পের সাথে আগামী অডিওতে। নমস্কার।